আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি আগ্রহী কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ। তোমাদের সামনে হাজির হইলাম আরও একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে যারা অনার্স করছো, যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি। যারা অনলাইন কোর্স করতে আগ্রহী, তারা কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। তো এই কোর্সের সাথে কি থাকছে সর্বপ্রথম একটু বলে রাখি যে আমাদের 3টি সাবজেক্ট কিন্তু রয়েছে আর কি, অর্থাৎ প্রাণী বৈচিত্র্য 2, তুলনামূলক শারীরস্থান এবং পরিবেশ জীববিদ্যা। এই 3টি কোর্স অর্থাৎ মেজর যে কোর্স রয়েছে, এই 3টি কোর্সে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। তো এই ক্লাসগুলো কিন্তু এখন থেকে আগামী 14 ফেব্রুয়ারি থেকে এই ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে, এবং সেটা কিন্তু চলমান থাকবে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত। এবং সাধারণত পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগেই কোর্সটা শেষ হয়ে যাওয়ার কথা, তবে তোমাদের সাথে আমি পরীক্ষা পর্যন্তই থাকবো ইনশাল্লাহ। সো এই কোর্সের সাথে তোমরা যেটা পাবা, এটা কিন্তু একবার এনরোলমেন্ট করলে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমরা সব সময়ের জন্য থেকে যাবে, এবং এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে যাবে সব সময়। আমরা লাইভ ক্লাস নেব, এবং লাইভ ক্লাসে কিন্তু তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে, কোনো টপিকস না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাতে পারবা, এবং সেটার উত্তর কিন্তু সরাসরি পেয়ে যাবো আর কি। এবং এই ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, এবং রেকর্ড ক্লাসগুলো একটা সিরিয়াল করে সুন্দর করে সাজানো থাকবে। তোমরা যে কোনো সময় চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারবে। তো তোমরা আরও যেটা পাবা এখানে, সেটা হলো যে এই যে ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসগুলোর তোমরা লেকচার পাবে, লেকচার শিট, যেটা পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে প্রদান করা হবে। এছাড়া তোমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার উপর ভিত্তি করে কিছু সাজেশন প্রদান করা হবে। সো এই হলো মোটামুটি কোর্সের বিষয়বস্তু। সো যারা আগ্রহী তারা আমাকে মেসেজ করে জানাবো আর কি। তো যাই হোক, আমরা এই যে 3টি কোর্সের কথা বলছি, তো আজকে একটি ফ্রি ক্লাস তোমাদের জন্য, সেটা হলো প্রাণী বৈচিত্র্য 2। এটার উপর একটি ফ্রি ক্লাস, আমি ছোট্ট একটি ক্লাস নেবো আশা করি। সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রাণী বৈচিত্র্য, এই যে কোর্সটি রয়েছে এখানে মূলত কিন্তু তোমরা জানো যে অনার্স প্রথম বর্ষে প্রাণী বৈচিত্র্য 1 এইটাতে কি ছিল, বেশিরভাগ ক্ষেত্রে নন কোঅর্ডিনেটস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আর কি। এবং কিন্তু যখন দ্বিতীয় বর্ষে তুমি উঠে গেছো, তখন কি তোমার জন্য কি এই প্রাণী বৈচিত্র্য 2, এখানে কিন্তু মূলত যে ডিভিশনের কথা বলেছে সেটা হলো কি অর্ডারটা। তাহলে ফাইলাম অর্ডারটা নিয়ে কিন্তু এই এই মূলত এখানে আলোচনা করা হয়েছে আর কি। তো যাই হোক, সো এই কর্ডাটা পর্বটা তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পর্বের অন্তর্গত কিন্তু আমরা নিজেরাও। তো এই পর্বে যে কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে আর কি, তো সেই বৈশিষ্ট্যগুলো কয়েকটি নিয়ে আমরা আলোচনা করবো আর কি। প্রথমে কথা হলো যে কর্ডাটা পর্বের মাঝখান থেকে তোমাকে যদি বলা হয় যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলো, তাহলে তুমি কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই তুমি ভাবতেছো যে হ্যাঁ ওইটি বলা উচিত। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই, যে তাদের কি থাকবে, নটোকর্ড থাকবে। কর্ডাটা পর্বে কি থাকবে, নটোকর্ড থাকবে। সো কর্ডাটা পর্বকে আমরা যদি ভাঙি, এই শব্দটাকে, সো ল্যাটিন শব্দ কর্ডা, ল্যাটিন শব্দ কর্ডা, এটার অর্থ কিন্তু রজ্জু বা দড়ি বলতে পারি। আর আরেকটি শব্দ আটা, আটা শব্দ অর্থ হলো কি বহন করা, বহন করা। এই শব্দটা কিন্তু আমরা এখান থেকে পাই। মানে কর্ডাটা শব্দটা, পাইলাম কর্ডাটা শব্দের অর্থটা, মিনিংটা কি দাঁড়াচ্ছে, সেটা হলো যে যারা রজ্জু বহন করে বা দড়ি বহন করে তাদেরকে আমরা কি বলবো, কর্ডাটা বলবো। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই কর্ডাটা পর্বের উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য রয়েছে আর কি। তো সেই 3টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো সেটা হলো নটোকর্ড। নটোকর্ড নিয়ে আমরা আলোচনা করব। সো এই নটোকর্ড খুবই গুরুত্বপূর্ণ কর্ডাটা হওয়ার জন্য, কারণ কর্ডাটা পর্বের মানে
যদি সংজ্ঞা দেই আমরা যে কর্ডাটা কি, তাহলে কিন্তু সেই সংজ্ঞার মাঝখানে এই শব্দটা চলে আসে, নটোকর্ড শব্দটা চলে আসে, যে সকল প্রাণী তার জীবনের কোনো না কোনো দশায় কি পৃষ্ঠীয় স্থিতিস্থাপক এবং দন্ডাকার যে নটোকর্ড বহন করে, এটা একটা অংশ। আরেকটা অংশ বলা হয় যে তাদের কি আছে, নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার কি আছে, স্নায়ুরজ্জু। এই দুইটা জিনিস যারা বহন করে তাদেরকে আমরা বলি কি, কর্ডাটা বলে থাকি আর কি। সো তার মাঝখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি, নটোকর্ড। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই নটোকর্ড নিয়ে আমরা কথা বলবো। নটোকর্ডটা কি? তো আমরা যদি এই চিত্রটা দেখি, এই চিত্রটা এই চিত্র থেকে আমরা যদি দেখি যে এই যে অংশটা, এটাই কিন্তু নটোকর্ড। এটা যে আমি দেখালাম এই কালারে, এটা হলো নটোকর্ড। অর্থাৎ তার পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর একটি স্থিতিস্থাপক এবং দ্বন্দ্বাকৃতি যে অংশ থাকে সেটা হলো নটোকর্ড, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। তাহলে এই কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি হয়েছে, পৃষ্ঠীয় মানে পিছন দিকে, পৃষ্ঠীয় মানে কোন দিকে, পিছন দিকে, পৃষ্ঠীয় মধ্যরেখা, দ্যাটস মিন এই বরাবর মধ্যরেখা, ঠিক আছে, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে স্থিতিস্থাপক দ্বন্দ্বাকার যে অংশ দেখা যায় তার নাম হলো নটোকর্ড। এটাই সেই নটোকর্ড। আচ্ছা, এই নটোকর্ডটা সব প্রাণীদের দেহে কিন্তু বিদ্যমান থাকে, অর্থাৎ কর্ডাটা পর্বের যে সকল প্রাণী আছে সকলেরই জীবনের কোনো না কোনো দশায় কিন্তু এই নটোকর্ড কি থাকে, বিদ্যমান থাকে। ওকে, সো কিন্তু এই নটোকর্ড বিদ্যমান থাকলেও কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে নটোকর্ডটা আজীবনই থেকে যায়। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি নটোকর্ড কিন্তু আজীবন থাকে না, সেটা কি হয়, মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়ে থাকে। সো যাদের ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে বলা কি, ভার্টিব্রাটা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী। সো এই যে আমরা বললাম যে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি এই নটোকর্ড আজীবন থেকে যাচ্ছে, আর কিছুদের ক্ষেত্রে কি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তো যাদের ক্ষেত্রে এরকম হয়, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে আমরা যদি আলোচনা করি যে প্রোটোকর্ডাটা কাকে বলা হয়, এরা কারা। এইটা বোঝার জন্য আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো যে ফাইলাম কর্ডাটা, এটার যদি ক্লাসিফিকেশন দেখি, ক্লাসিফিকেশন কার অনুসারে, হিকম্যান অ্যাটল, হিকম্যান অ্যাটল অনুসারে কার, হিকম্যান অ্যাটল, হিকম্যান অ্যাটল 2017 সালের তার যে বই ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি, সেই বই অনুসারে অর্ডারটাকে 3টি সাব ফাইলামে ভাগ করা যায়। দেখো, সাব ফাইলাম, 3টি সাব ফাইলাম আছে। সাব ফাইলাম 1 বলবো, এটাকে 2 বলবো, এটাকে 3। ওকে, 3টি সাব ফাইলাম। সাব ফাইলামগুলো কি কি, নাম্বার 1 ইউরোকর্ডাটা, নাম্বার 2 সেফালো, নাম্বার 3 ভার্টিব্রাটা। সো 3টি সাব ফাইলাম আমরা দেখতে পাচ্ছি। এই 3টি সাব ফাইলের মধ্যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডা, এই দুটি সাব ফাইলাম বা উপপর্ব, এদের ক্ষেত্রে কি হয়, এদের নটোকর্ড আজীবন থেকে যায়, দ্যাটস মিন তাদের নটোকর্ড নটোকর্ডই থেকে যাচ্ছে আর কি। তো যদি এরকম হয় তাদেরকে আমরা কি বলবো, প্রোটোকর্ডাটা, দ্যাটস মিন ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই দুটো পর্বকে উপপর্বকে আমরা কি বলবো, প্রোটোকর্ডাটা। তাহলে সংজ্ঞাটা কি, তার প্রোটোকর্ডাটা কাকে বলা হয়। তো আমরা বলবো কর্ডাটা পর্বের দুটি সাবফাইলাম আছে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। এই দুটি সাবফাইলামের ক্ষেত্রে কি দেখি, এরা খুব সরল প্রকৃতির হয়ে থাকে এবং তাদের নটোকর্ড আজীবন থেকে যায়। এই জন্য আমাদের তাদেরকে কি বলবো, প্রোটোকর্ডাটা বলবো। সকলে বুঝতে পেরেছো প্রোটোকর্ডাটা কাদের বলা হয়। ওকে, তাহলে প্রোটোকর্ডাটা কারা,
আমরা বলবো যে আমরা বলবো কর্ডাটা পর্বের দুটি সাবফাইলাম, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, তার গঠনটা এই পর্বের প্রাণীদের গঠন কি হয়, সরল প্রকৃতির হয় এবং তাদের নটোকট আজীবন থেকে যায়। এই জন্য তাদেরকে আমরা কি বলবো, প্রোটোকর্ডাটা বলবো। কিন্তু ভার্টিব্রাটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ওদের নটোকট পরবর্তীতে প্রতিস্থাপিত হয় মেরুদণ্ড দ্বারা। তো যেহেতু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এই জন্য তাদেরকে বলা হচ্ছে কি ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী। আশা করি সকলে বুঝতে পারছো। সো এটা হলো 1 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলছি, আমরা নটোকট নিয়ে কথা বললাম। তাহলে নটোকটের ক্ষেত্রে কি দেখতেছি যে এই নটোকটটা কি হয়, যে কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে আজীবন তাদের দেহে থেকে যাবে, আর কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, সেগুলো প্রতিস্থাপিত হয় কি দ্বারা, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন আমাদের ক্ষেত্রে কি আছে, আমাদের ভ্রূণীয় অবস্থায় কিন্তু নটোকট ছিল, কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এই নটোকট কিন্তু প্রতিস্থাপিত হয়েছে কি দ্বারা, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সো এখানের সাথে একটা রিলেটেড প্রশ্ন আছে, যেটা তো আমাদের পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা হলো সকল সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এসে থাকে। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। আবার বলছি, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। সেটা খুবই সিম্পলি এবং খুবই সিম্পল ভাবে আমরা এই উদাহরণটা দিতে পারি। তো এইটার সাথে কিন্তু আমরা এই মাত্র যেটা পড়ে আসলাম, মেরুদণ্ডের যে বিষয়টা, সেটা রিলেটেড আর কি, দ্যাটস নট আ কর্ড আমরা যে কথা বলছি তার সাথে এটা কিন্তু রিলেটেড। এটা আমরা কিভাবে বুঝবো, দেখো আমরা একটু আগে একটা ক্লাসিফিকেশন দেখলাম, যে কর্ডাটাকে হিকম্যান অ্যাটল 2017 এই শ্রেণীবিন্যাস, হিকম্যান অ্যাটলের বই অনুসারে, প্রিন্সিপালস অফ জিওলজি, এই বই অনুসারে কর্ডাটাকে 3টি সাবফাইলামে ভাগ করা হয়। হলো ইউরোকর্ডাটা, 2 হলো সেফালোকর্ডাটা, 3 হলো ভার্টিব্রাটা। ওকে, সো আমরা কি দেখতে পেলাম, শুধুমাত্র ভার্টিব্রাটা পর্বের যে সকল প্রাণী আছে তাদের ক্ষেত্রে কি হয়, নটোকট মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়। সো তার মানে আমরা যদি এদিকে দেখাই, ঠিক এভাবে দেখানো যায়। এটাকে ধরো একটা বড় ইট ইট মনে করো, বড় ইট মনে করো। সো এই ইটটাকে আমরা 3টি খণ্ডে ভাগ করতেছি। ধরো এইটা একটা খণ্ড, 3টি খণ্ডে ভাগ, 1 নম্বর খণ্ড, 3টি খণ্ডে আমরা ভাগ করলাম। সো ভাগ করলে আমরা 3টি কি কি অংশ পাচ্ছি, এখান থেকে ধরো আমরা পাচ্ছি হলো এই অংশটা পাচ্ছি, প্লেটকে ভেঙে আমরা এই অংশ পাই। ধরো এখান থেকে আমরা কোনটা পাচ্ছি, ওকে, তারপর ধরো এখান থেকে আমরা কোন অংশটা পাচ্ছি। 3টা ইট আমরা, সরি, ইটকে ভেঙে আমরা 3টা অংশে ভাগ করছি। বেসিক্যালি আমি যেটা বোঝাতে চেয়েছি, এই অংশটা হলো ইউরোকর্ডাটা, 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 এই অংশটা হলো কি সেফালোকর্ডাটা। সো 3টে অংশ। তো শুধুমাত্র যারা ভার্টিব্রাটা তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে শুধুমাত্র আমরা বলতে পারি মেরুদণ্ড। এটাই শুধু মেরুদণ্ড। দেখো, কর্ডাটার কিন্তু 3টি অংশ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মাঝখান থেকে
শুধুমাত্র ভার্টিব্রাটা হলো কি মেরুদণ্ডী। এখন তুমি যদি এইখান থেকে যদি লাইনিংটা নিয়ে যাও যে সকল মেরুদণ্ডী প্রাণী, দ্যাটস মিন ভার্টিব্রাটা যারা, তারা সকল হলো মেরুদণ্ডী প্রাণী। তাহলে এই সকল মেরুদণ্ডী প্রাণী, অন্য কালার দেখাই, এই সকল মেরুদণ্ডী প্রাণী যারা আছে, সকল মেরুদণ্ডী প্রাণী কার অন্তর্গত? কর্ডাটা। অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট। কিন্তু দেখো সকল কর্ডেট এখানে যতগুলো আছে সবগুলো তো কর্ডেট, তাই না? সকল কর্ডেট কি ভার্টিব্রেট বা মেরুদণ্ডী? না, তা কিন্তু না। সহজ হিসাব কিন্তু যে সকল মেরুদণ্ডী প্রাণী, সকল মেরুদণ্ডী প্রাণী হলো কি কর্ডেট। কিন্তু সকল কর্ডেট, এই যে কর্ডেটের পুরো অংশটা, এই যে বড় ইটটা কিন্তু পুরো ইটটা কিন্তু এটার পুরো মাঝখানে কিন্তু যাচ্ছে না। এই ইটের একটা অংশ হলো এইটা, কিন্তু দেখো এই ইটটাকে তিনটা অংশে ভাগ করছি, এই সবগুলো ইট কিন্তু এর মাঝখানে যাচ্ছে না। সহজ হিসাব। তাহলে আমরা বলতে পারি সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট এই যে মেরুদণ্ডী নয়। খুবই সিম্পল কিন্তু। তো এটা হলো তোমাকে বোঝালাম বিষয়টা আর কি, সহজে বোঝানোর চেষ্টা করলাম যে এটাকে আমরা এভাবে খুব সহজে মনে রাখতে পারি আর কি। তো এটাকে যখন প্রশ্নে আনসার করবো তখন কিভাবে করবো সেটা আমি বলে দেবো। আগে এটা আরেকবার খেয়াল করো, আমরা কি বললাম? সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট, এই যে কর্ডেটের অন্যান্য ভাগ সবগুলো কি এর মাঝখানে পড়ছে, মেরুদণ্ডের মাঝখানে পড়ছে? না, পড়েনি। ঠিক আছে, শুধুমাত্র মেরুদণ্ডীরা এখানে আছে আর কি। এই জন্য আমরা বলবো সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না। তো এটাকে আমরা যখন প্রশ্ন করবো তখন আমরা কি বলতে পারি? সিম্পলি হিসাব করবো যে কর্ডেট পর্বের অন্যতম তিনটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর বৈশিষ্ট্য তার হলো নটোকর্ড আছে। দুই নম্বর বৈশিষ্ট্য তাদের কি আছে? পৃষ্ঠীয় পাফা স্নায়ুরজ্জু আছে, স্নায়ুরজ্জু রয়েছে, পাফা স্নায়ুরজ্জু আছে। আর তিন হলো কি গলবিলীয় ফুলকারন্ধ রয়েছে। এই তিনটে জিনিস কিন্তু রয়েছে, হ্যাঁ। অর্থাৎ কর্ডেটের পর্বের জন্য স্পেশাল তিনটি বৈশিষ্ট্য হলো এই তিনটে স্পেশাল বৈশিষ্ট্য থাকে। হলো তাদের নটোকর্ড থাকবে, তারপর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, আর গলবিলীয় ফুলকারন্ধ থাকবে। সো এই কর্ডাটা পর্বের যে তিনটি সাবফাইলাম আছে সেটা হলো কি ইউরোকর্ডা, সেফালোকর্ডা এবং ভার্টিব্রাটা। এদের মাঝখানে ইউরোকর্ডা এবং সেফালোকর্ডার ক্ষেত্রে এই যে নটোকর্ডটা থাকে সেই নটোকর্ডটা আজীবন থেকে যায়। কিন্তু যারা ভার্টিব্রাটা তাদের ক্ষেত্রে কি হয়, এই নটোকর্ডটা একটা সময় গিয়ে মেরুদণ্ড দ্বারা কি হয় প্রতিস্থাপিত হয়। ওকে, সো হওয়ার কারণে কি হচ্ছে, শুধুমাত্র যারা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? মেরুদণ্ডী প্রাণী বলবো। ভার্টিব্রাটার আন্ডারে যারা আছে তারা সকলে হলো কি মেরুদণ্ডী প্রাণী। কিন্তু যারা ইউরোকর্ডা এবং যারা সেফালোকর্ডাটার মধ্যে আছে তাদের ক্ষেত্রে তাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। এই জন্য আমরা কি বলবো? সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। বুঝতে পারছো? ওকে, সো এই হলো বিষয়। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা খুব ভালো করে চর্চা করবে। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবা, আমি পরবর্তীতে কোনো এক সময় তোমাদের এগুলো বিশ্লেষণ করে জানাবো। সো আমরা আলোচনায় ছিলাম যে বিষয়টা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে কর্ডাটা পর্বের কয়েকটি স্পেশাল বৈশিষ্ট্য পাবো। আমি তিনটি স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাইছি। সো এক নম্বর আমরা আলোচনা করা হয়ে গেছে, সেটা হলো নটোকর্ড নিয়ে আমরা কথা বলছি। নটোকর্ড তাদেরকে দেখে কর্ডেটদেরকে দেখে বিভিন্ন দশায় তাদের পৃষ্ঠীয় দিকে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থেকে স্থিতিস্থাপক এবং দন্ডাকার কি থেকে নটোকর্ড থাকে। আর দুই নম্বর আমরা বলেছি যে তাদের কি থাকবে, নটোকর্ড গেল। দুই নম্বর হলো তাদের স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জুটা কোথায় থাকে দেখো, দুই নম্বর হলো স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জু কোনটা দেখো, এইখান থেকে করো, আর নটোকটের ঠিক উপরে ফাঁপা আর নলাকার কি থাকে, স্নায়ুরজ্জু থাকে। নটোকটের ঠিক উপরে ফাঁপা আর নলাকার। নটক নটোকট কিন্তু নিরেট ছিল আর কি, কিন্তু নটোকটের উপরে যে স্নায়ুরজ্জু রয়েছে সেগুলো ফাঁপা এবং নলাকার, অর্থাৎ ভিতরে এই দিক দিয়ে ফাঁকা জায়গা আছে ফাঁপা, এবং দেখতে অনেকটা নলের মতো।
তাহলে নটোকটের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার থেকে স্নায়ুরজ্জু বিদ্যমান থাকে। তো এই স্নায়ুরজ্জু পরবর্তীতে কিন্তু দুইটা ভিন্ন জিনিসে পরিবর্তিত হয়ে যায়। তো কি কি সেগুলো সেগুলো আমরা দেখি। এই যে স্নায়ুরজ্জুদের সামনের এই অংশটা আছে আর কি, এই অংশটা আমি ইয়েলো কালার করে দিলাম। এই অংশটা কিন্তু পরবর্তীতে মস্তিষ্ক হয়ে যায়। মস্তিষ্ক হয়ে যায়। সো আমাদের যে মস্তিষ্ক মাথার ভিতরে যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক কিন্তু পরবর্তীতে এটা রূপান্তর এই অর্থাৎ স্নায়ুরজ্জুর সম্মুখ অংশের সামনের যে অংশটা থাকে সেটা পরবর্তীতে কি হয়, মস্তিষ্কে রূপান্তরিত হয়। ওকে, এবার আসো এর যে পিছনের অংশটা রয়েছে আর কি, অর্থাৎ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পিছনের অংশে কি হয়, সুষুম্না কাণ্ড পর্যন্ত সুষুম্না কাণ্ডে পরিণত হয়। ওকে, আশা করি সহজে বুঝতে পারছো। তাহলে বললাম যে এক হলো নটোকট নিয়ে কথা বলছি, দুই আমরা কি স্নায়ুরজ্জু নিয়ে কথা বলছি। আমরা কি বললাম, নটোকট নিয়ে তো কথা বলেই ফেলছি। দুই বললাম কি স্নায়ুরজ্জু, যে নটোকটের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার থেকে স্নায়ুরজ্জু বিদ্যমান থাকে। এই স্নায়ুরজ্জুর সম্মুখ অংশটা কি হয়ে যায়, কি মানুষের মস্তিষ্ক হয়ে যায়, এবং পিছনের অংশটা কি হয়ে যায়, সুষুম্নাকাণ্ড হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছি। এবার 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। 3, হ্যাঁ, 3 নম্বর আলোচনা কি নিয়ে আমরা বলবো, যে গলবিলীয় ফুলকারন্দ। গলবিলীয় ফুলকারন্দ। সো গলবিলীয় ফুলকারন্দ কোনটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিত্রে, যে এই যে অংশে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হলো টান টানগুলো, এগুলো হলো একটা ফুলকারন্দ, এবং তাদের এই গলবিলীয় ফুলকারন্দ সরি তাদের কি থাকবে, এরকম গলবিলীয় ফুলকারন্দ থাকবে আর কি। সো কিছু প্রাণীদের ক্ষেত্রে এটা আজীবন থেকে যাবে, আর কিছু প্রাণীর ক্ষেত্রে এই ফুলকাটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে কি হবে, ফুলকা ফুসফুসে রূপান্তরিত পরিণত হয়, মানে এটা বিলুপ্ত হয়ে যায়, ফুসফুস নতুন করে উদ্ভব করে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, আমাদের ফুলকারন্দ বিলুপ্ত হয়ে গেছে এবং কি হয়েছে, ফুসফুসে কি করছে, আবির্ভাব ঘটেছে। তো এই হলো 3টা মোটা দাগে বৈশিষ্ট্য। আমি একটু হাইলাইট করে দিই, হাইলাইট করে দেবো। সেটা হলো যে আমরা বলছি যে কর্ডাটা, সবাই একটু খেয়াল করো, হাইলাইট করে দিচ্ছি। কর্ডাটা, কর্ডাটা একটা হলো পর্ব, ফাইলাম কর্ডাটা। এই ফাইলাম কর্ডাটাকে হিকম্যান অ্যাটল ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুওলজি এই বইয়ে 3টি সাব ফাইলামে ভাগ করছে। সাবফাইলাম 2, সেফালো, সাবফাইলাম 3, বিভাটা, এই 3টি সাবফাইলামে ভাগ করছে। তো এই 3টি সাবফাইলামের মধ্যে আমরা আলোচনা করেছি যে এই দুটোকে আমরা কি বলা হয়, প্রোটোকর্ডাটা বলা হয়। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে বলা হয় প্রোটোকর্ডাটা বলা হয়। প্রোটোকর্ডাটা বলা হয় কারণ ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি হয়, তাদের যে নটোকর্ড থাকে সেগুলো মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, আর তাদের জীবন পদ্ধতি খুব সরল ধরনের আর কি, প্রোটোকর্ডাটা। ঠিক আছে, আর ভার্টিব্রেটের ক্ষেত্রে কি হয়, তাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, এই জন্য তাদেরকে বলে কি উপপর্ব আন্ডারে সকলকে বলে কি মেরুদণ্ডী। ওকে, আশা করি এটা বুঝতে পারছি আমরা। তারপরে আমরা বলছি যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। আমরা এখান থেকেই দেখি যে আমরা বলছি কর্ডেট পর্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের কি থাকে, ঘূর্ণি অবস্থায় পৃষ্ঠ পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি নিরেট স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। তো এই নটোকর্ডটা কি হয়, ইউরোকর্ডেট এবং সেফালোকর্ডেটের ক্ষেত্রে
আজীবন থেকে যায়, পরিবর্তিত হয় না। কিন্তু ভার্টিব্রেটের ক্ষেত্রে কি হয়, এটা মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়। সো তাদের ক্ষেত্রে অর্থাৎ ভার্টিব্রেটদের ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হওয়ার কারণে তাদের বলে কি মেরুদণ্ডী প্রাণী। এদের আমরা বলতে সকল মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ভার্টিব্রেট হলো কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা নয়। সো এটা হলো, এটা একটা প্রশ্ন। আমরা যেটা বলছি যে কর্ডার পর্বের কয়টি বৈশিষ্ট্য, 3টি স্পেশাল বৈশিষ্ট্য আছে। নটোকর্ড, আমরা বলছি আমরা স্নায়ুরজ্জু, আর 3 নম্বর রয়েছে কি ফুলকারণ। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ তাদের বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য বলতে পারি আর কি। তো তার মধ্যে প্রথমে বলছে কি নটোকর্ডের কথা বলছি। এদের ক্ষেত্রে কি হয়েছে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে নটোকর্ড আজীবন থেকে যাবে, আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে প্রতিস্থাপিত হয় কি দ্বারা, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। যাদের ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন তারপর হচ্ছে কি স্নায়ুরজ্জের কথা আমরা কি বলছি। তো এই ক্ষেত্রে কি বলছি যে স্নায়ুরজ্জুটা হলো ঠিক নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার। এটির সম্মুখ অংশ হয়ে গেছে কি মস্তিষ্ক, পশ্চাৎ অংশ হচ্ছে কি সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়েছে। আর 3 নম্বর হলো গলবিলীয় ফুলকারন্দ। এটার ক্ষেত্রে আমরা কি বলেছি যে গলবিলীয় ফুলকারন্দটা কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আজীবন থাকে, যেমন হলো ফিশ জাতীয় যেসব অ্যানিমাল আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজীবন থেকে যায়। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে গলবিলীয় ফুলকারন্দ ঘটে যায় এবং তার পরিবর্তে কি হয়, ফুসফুস উদ্ভব ঘটে, ফুসফুসের কি ঘটে, উদ্ভব ঘটে। তো এই হলো মোটা দাগে এদের বৈশিষ্ট্য। ইউরোকর্ডাটা থেকে যায় জীবন, আর শুধুমাত্র সো আশা করি সকলে বুঝতে পারছো। সো আজকে এই প্রি ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করব। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।